নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো হই হই করে অপেক্ষায় আছি শুক্রবারের অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে সেই আশায়। আমি একটা কথা না বলে পারছি না, তা হলো এই যে প্রতি শুক্রবারের এই অনুষ্ঠান যেভাবে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও উপস্থিতি পাচ্ছি, তা যে একজন সঞ্চালকের কাছে কত বড় পাওনা আমি তা বলে বোঝাতে পারবো না। প্রথম সত্যি আমার মনে একটা দ্বিধা কাজ করছিল যে এই রকম সব ওজনদার টপিক আপনারা সকলে শুনবেন তো, কি জানি যদি আপনারা আমাকে কাছে না টেনে নেন। কিন্তু আজ সেই দ্বিধা আমার একদম চলে গেছে। রবীন্দ্রনাথ ও বিশ্বশান্তির মতো এত গুরুগম্ভীর অনুষ্ঠান আপনারা ততখানি সময় ও উৎসাহ নিয়ে শুনেছেন যতখানি শুনেছেন কলের গানের ইতিহাস অথবা গওহর জানের জীবনী বা ফিল্মের গল্প। বিশ্বাস করুন, এটাই আমার ভরসা, এটাই আমার সম্মান। আমার চ্যানেলের প্রতিটি শ্রোতা দর্শককে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা। এভাবেই পাশে থাকবেন গল্পরা চ্যানেলের। আমরা অনেক ভালো ভালো কাজ করব আগামী দিনে, এই আশা রাখি। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান স্বপ্না ও তার কথা। বন্ধুরা, আধুনিক ভারতবর্ষের উন্মেষকালে যে কয়টি পরিবার তাদের উপস্থিতি দিয়ে এই নতুন যুগকে বরণ করে নিয়েছিল, বাংলার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তাদের মধ্যে অন্যতম। এই পরিবারের এক অন্যতম সদস্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী ও এক উদ্যমী মানুষ। রবীন্দ্রনাথের অত্যন্ত আপনারজন এই জ্যোতি দাদা। বিপুল প্রতিভার অধিকারী এই মানুষটির কথা এক আড্ডায় বলে শেষ করা যায় না। আমরা তার প্রতিভার একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব, যা তার স্বদেশপ্রেম ও নাট্যমঞ্চের উপস্থিতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই বাংলার কোনো কিছুর ইতিহাস বলতে গেলে আমি দেখেছি একটা প্রসঙ্গ বারবার এসে পড়ে, তা হলো রাজা জয়ন্ত বা আদিশুরের উদ্যোগে বাংলায় কনৌজ থেকে বেদজ্ঞ ব্রাহ্মণ ও কায়স্থদের নিয়ে আসার ইতিহাস। এদের উত্তরপুরুষেরাই কিন্তু লিখেছিলেন পরবর্তী বাংলার গৌরবের ইতিহাস। তাই ঐতিহাসিক সততা রক্ষা করতে গেলে এদের প্রসঙ্গ নিয়ে আসতেই হয়। যেহেতু আগে এই নিয়ে অনেকবার আলোচনা করেছি, তাই একটু অ্যাডভান্স জায়গা থেকে শুরু করি, কি বলুন? রাজার উদ্যোগে আনুমানিক 1600 খ্রিস্টাব্দে যে 5 ব্রাহ্মণ কনৌজ থেকে এসেছিলেন, তাদের নাম ও বিভাগ মোটামুটি এইরকম। এক, ক্ষিতীশ বা ভট্টনারায়ণ ছিলেন শাণ্ডিল্য গোত্রের আদিপুরুষ। এর উত্তরপুরুষরা আজ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘাঙ্গী, বটব্যাল, পারিহা, কুশারি, কুশগ্রামে বসতির কারণে কুশারি এই পদবী, এই সমস্ত পদবীতে খ্যাত। দ্বিতীয়ত, তিথিমেধা বা শ্রীহর্ষ, ভরদ্বাজ গোত্র। এরা পরবর্তীকালে মুখুটি বা মুখোপাধ্যায় পদবী খ্যাত। তৃতীয়ত 3, বিতরাগ বা দক্ষ, কাশ্যপ গোত্র। এর উত্তরপুরুষরা পদবীতে চট্টোপাধ্যায়, চট্টরাজ, পালোধি, পাকরাশি, ভট্টাচার্য ইত্যাদি পদবী খ্যাত হয়েছেন। চতুর্থ, সৌভরী বা বেদগর্ভ, ইনি সাবর্ণ গোত্রভুক্ত। এদের মূল পদবী হল গঙ্গুরী বা গঙ্গোপাধ্যায়। উত্তরকালে কলকাতা নগরের পত্তন এরাই করেছিলেন। 5, সুরানিধি বা ছান্দর, ইনি ছিলেন বাৎস গোত্রভুক্ত। এর উত্তরপুরুষেরা কাঞ্জিলাল, পুতিটুণ্ড, পিপলাই, ঘোষাল ইত্যাদি পদবী খ্যাত। সময়ের সাথে সাথে এই উত্তরপুরুষেরা নানান দিকে ছড়িয়ে পড়েন। কাজের সূত্রে বাংলার মাটির গুণে
পরস্পর ঝগড়া বিবাদে জড়িয়ে গিয়ে এবং যে যার সুবিধে মতন ছড়িয়ে ছিটিয়ে গেলেন নানান দিকে। এবার দেখুন, প্রথমেই বলেছিলাম যে ক্ষিতীশ বা ভট্টনারায়ণের কথা। ভট্টনারায়ণের চতুর্দশ বা 14তম ছেলের নাম দীননাথ, যাকে রাজা বর্ধমান জেলায় কুশ নামের একটি গ্রাম দান করেছিলেন থাকার জন্য। কুশ গ্রামে থাকার জন্য ওর নাম হয় দীননাথ কুশারী। এই কুশারী বংশের 10ম পুরুষ ছিলেন জগন্নাথ কুশারী। যশোরের পিঠাভোগে এদের জমিদারি ছিল। এখনকার খুলনা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ভৈরব নদের পূর্ব পারে এই পিঠাভোগ গ্রাম অবস্থিত। এই জগন্নাথ কুশারীর সাথে ঘটনাক্রমে বিবাহ হয় বিরালী ব্রাহ্মণ সুখদেব রায়চৌধুরীর মেয়ে সুন্দরীর। এর 4 ছেলে, তাদের মধ্যে 2জন মহেশ্বর কুশারী ও সুখদেব কুশারী। এরা ভাগ্যের খোঁজে যশোর থেকে নৌকা করে এসে বসতি গড়লেন গঙ্গার তীরে গোবিন্দপুর গ্রামে। আশেপাশে তখন অতি নিচু বর্ণের হিন্দু জেলে, মালা, খালাসিদের বসবাস। তাদের না ছিল পেটে বিদ্যা, না ছিল চালচুলো, না আর্থিক সচ্ছলতা। শুরুর দিকে এসে 2 ভাই জাত ব্যবসায় মন দিলেন, অর্থাৎ পুজো পাঠ, টোল খুলে পড়ানো ইত্যাদির কাজ শুরু করলেন। এই মানুষগুলো হাতে চাঁদ পেল যেন। পূজা আচ্চা, পরামর্শ, দুটো ভালো কথার আশ্বাস, অসুখে বিসুখে বিপদে আপদে টাকা পয়সা দিয়ে পাশে দাঁড়ানো মানুষ দুটো আর ভিন গ্রামের মানুষ রইল না, হয়ে উঠল ঠাকুর, দেবতা। এভাবেই তারা পরিচিত হয়ে উঠলেন ঠাকুর বংশ নামে। অন্যদিকে ব্রিটিশদের অনভ্যস্ত উচ্চারণে এই পদবি পরিণত হল টেগর নামে। এদের উত্তরপুরুষ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যার জীবিত 6ষ্ঠ সন্তান হলেন আমাদের আজকের আলোচ্য মানুষটি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বলাই বাহুল্য, দেবেন্দ্রনাথ এবং সারদা সুন্দরী দেবীর ত্রয়োদশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অত্যন্ত প্রতিভাবান এই সদস্যের জন্ম হয় 1849 সালের 4 মে। বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি রূপে, গুণে, উৎসাহে, উদ্দীপনায় ছিলেন অনন্য। তরুণ জ্যোতিরিন্দ্রনাথ একদিকে যেমন নাটক লিখছেন, অন্যদিকে অনুবাদ করছেন অদ্ভুত ক্ষিপ্রতায়। তিনি বহু ভাষাবিদ ছিলেন, গান লিখছেন, ছবি এঁকেছেন, জমিদারি পরিচালনা করেছেন, স্বদেশী স্টিমারের প্রচলন করেছেন ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে। ঠাকুরবাড়ির হিন্দু মেলা, স্বদেশী সভা, ভারতী পত্রিকা, শিকার ও বন্দুক চালনা শেখানো, জাতীয়তাবাদী পোশাকের প্রচলন সব তাঁর উদ্যোগে সম্ভব হয়েছে। দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার সম্পাদকও ছিলেন তিনি। সে তার পিয়ানো, ভায়োলিন, হারমোনিয়াম এগুলো তিনি অনায়াসে বাজাতেন। বীণাবাদিনী নামে একটি সঙ্গীত বিষয়ক পত্রিকা প্রকাশ করতেন। তার আঁকা ছবি দেখে রোটেনস্টাইনের মতো মানুষও মুগ্ধ হয়েছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা অনেক ছবি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে রাখা আছে। লালন ফকিরের একমাত্র ছবিটি তাঁরই আঁকা। এই জ্যোতিরিন্দ্রনাথ আবার পাট ও নীল চাষ করেও প্রচুর টাকা আয় করেছিলেন একসময়। খুলনা ও বরিশালের ভিতর দিয়ে স্টিমার চলার প্রয়োজনে স্টিমারের শেল কিনেছিলেন তিনি। পরে তা ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে জাহাজ চালু করেন। সরোজিনী নাম ছিল সেই জাহাজের। তারপর ফ্লোটিলা নামের ব্রিটিশ কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এবং ভাগ্যের পরিহাসে এই জাহাজের ব্যবসা বন্ধ হয়ে যায়। মজার কথাটা কি জানেন? তার স্বদেশী জাহাজে যাতে বেশি লোক আসে তাই তিনি কেবলমাত্র যে বিনে পয়সায় পারাপার শুরু করিয়েছিলেন তাই নয়, হাঁড়ি করে রসগোল্লা এনে যাত্রীদের খাওয়াতেন। এই করে করে চূড়ান্ত লস করে সেই উদ্যোগ এবং তিনি সর্বশান্ত হন। তাতেও কিন্তু তিনি দমেননি।
তিনি কি করলেন? স্বদেশি কাপড়ের কল খুললেন প্রচুর টাকা ব্যয় করে। রবীন্দ্রনাথ আবার সে প্রসঙ্গে বলেছিলেন, সেই কল একটি মাত্র গামছা প্রসব করিয়া থামিয়াছিল চিরতরে। প্রতিভাবান এই যুবকটির সীমাহীন প্রভাব ছিল ভাই রবীন্দ্রনাথের উপর। তার ব্যক্তিত্বে আবিষ্ট ও মুগ্ধ ছিলেন ভবিষ্যতের বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষে পৌঁছেও জ্যোতিদাদার কথা বলেছেন বারবার। একটা সময় জ্যোতিরিন্দ্রনাথই ছিলেন রবীন্দ্রনাথের পরম নির্ভরতার জায়গা। এ কথা কোনোদিন কিন্তু অস্বীকার করেননি রবীন্দ্রনাথ। আমরা এখন একটু দেখে নেব নাট্যমঞ্চের আলোয় রবীন্দ্রনাথের জ্যোতিদাদাকে। আপনারা তো জানেনই যে আমি নিজে মঞ্চের সঙ্গে যুক্ত, তাই এই ব্যাপারে আমার নিজের একটু দুর্বলতা আছে। মঞ্চ সংযুক্ত কোনো বিষয় পেলে আমি সেটা বলার লোভ একদম সামলাতে পারি না। তাই জ্যোতিদাদার মঞ্চ কেন্দ্রিক কাজকর্মের বিষয়ে সুযোগ যখন একবার পেয়েছি, তা ছাড়ি কেন? আগেও আমরা বাংলার পেশাদার মঞ্চের ইতিহাসের সূচনা নিয়ে আলোচনা করেছি রামতারণ সান্যালের বিষয় বলতে গিয়ে। এই আলোচনাতেও আমরা মঞ্চের ইতিহাসের এক বিশেষ দিক নিয়ে আলোচনা করব এখন। সত্যি বলতে কি, বাংলা নাট্য সাহিত্যের অদ্ভুত নাট্যের ধারা তিনিই নিয়ে এসেছিলেন। ছাত্রাবস্থাতেই জ্যোতিরিন্দ্রনাথ থিয়েটারের প্রতি আকৃষ্ট হন। তিনি ঠাকুরবাড়িতেই একটি পারিবারিক নাট্যদল গঠন করে নাটক মঞ্চস্থ করতে শুরু করেন। ইতিমধ্যে তার জ্ঞাতি ভাই গণেন্দ্রনাথ 1865 সালে জোড়াসাঁকোতে স্থাপনা করেন একটি স্থায়ী নাটকের মঞ্চ। নাম দেন জোড়াসাঁকো নাট্যশালা। এই নাট্যশালায় প্রথম যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। জ্যোতিরিন্দ্রনাথ এই নাটকে রানী অহল্যা দেবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তার অভিনয় ভীষণ জনপ্রিয় হয়, ফলে নাট্যাভিনয়ের এই সাফল্য তাকে শখের নাটকের জগতে টেনে আনে। আবার গণেন্দ্রনাথ হিন্দু মেলার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, যেখানে স্বদেশী কাজকর্ম, আচার আচরণ, লেখা, গান ইত্যাদির চর্চা ও প্রদর্শনী হতো। এখানেও তিনি অল্প বয়সেই জ্যোতিরিন্দ্রনাথকে যুক্ত করেন। নবগোপাল মিত্রের অনুরোধে জ্যোতিরিন্দ্রনাথ তার লেখা কবিতা আবৃত্তি করেন এই মেলাতেই। পুরো ব্যাপারটা বালক জ্যোতিরিন্দ্রনাথের অবচেতন মনে দেশাত্মবোধ জাগিয়ে তোলে এবং তিনি দেশাত্মবোধক নাটক রচনা করতে শুরু করে দেন। পাশাপাশি তিনি রসাত্মক নাটক রচনার রীতিও চালু করেন। 1874 সালে বিদ্যোজ্জন সমাগম নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তিনি স্থাপন করলেন। 1874 সালে বিদ্যোজ্জন সমাগম নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বিশিষ্ট জনেদের সামনে নতুন নতুন নাটক মঞ্চস্থ করবার। এই প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথকেও তার প্রথম দিকের নাটক ও নৃত্যনাট্য প্রদর্শনে অনেক সাহায্য করেছিল। পাঞ্জাবের সাহসী রাজা ছিলেন পোরাস, যিনি আমাদের বাংলায় পুরু নামে পরিচিত। পুরু আলেকজান্ডারের ঘটনা তো আমরা সবাই জানি। পুরুর জীবনের উপর ভিত্তি করে তিনি পুরু বিক্রম নামে একটি নাটক লেখেন, যা 1874 সালে বেঙ্গল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। ওনার লেখা আরেকটি বিখ্যাত নাটক হলো সরোজিনী। এই বিয়োগান্তক নাটকটি একজন রাজপুত মহিলার আত্মত্যাগের কাহিনী নির্ভর। শত্রুদের কাছে যুদ্ধে হেরে যাওয়ার পর আত্মসম্মান বাঁচাতে তিনি আত্মঘাতী হয়েছিলেন। সরোজিনী রাজস্থানের মেওয়ারের রানা লক্ষণ সিংহের কন্যা ছিলেন। আলাউদ্দিন খিলজির হাতে রানার পরাজয়ের পর সরোজিনী সহ অনেকেই আত্মহত্যা করেছিল। এই নাটকটির সাথে রবীন্দ্রনাথ খানিকটা হলেও জড়িত আছেন। নাটকটি যে ঘরে মহলা হতো, তার পাশের ঘরে কিশোর রবীন্দ্রনাথ সংলাপ শুনতেন। সরোজিনী তৈরির সময় রবীন্দ্রনাথ প্রস্তাব করেন যে সরোজিনী জ্বলন্ত আগুনে হেঁটে আত্মাহুতি দিতে যাচ্ছে, এই দৃশ্যটির পিছনে
উক্তি ব্যবহার না করে গান ব্যবহার করতে হবে। রবীন্দ্রনাথ নাটকটির জন্য একটি গানও রচনা করেছিলেন এবং জ্যোতিরিন্দ্রনাথ তাকে সাহায্য করেছিলেন। এছাড়া অষ্টমতী ছিল একটি কিংবদন্তিমূলক নাটক। নাটকে একটি হিন্দু মেয়ে একটি মুসলমান ছেলের প্রেমে পড়ে। ঘটনাক্রমে তিনি মেয়েটিকে রাজস্থানের রানা পরিবারের বলে উল্লেখ করেছিলেন। এতে অসন্তুষ্ট হয়ে তারা এর প্রতিবাদ করেন, ফলে জ্যোতিরিন্দ্রনাথকে এর জন্য দুঃখ প্রকাশ করতেও হয়েছিল। আর একটি প্রহসনমূলক উল্লেখযোগ্য নাটক তিনি লিখেছিলেন, এমন কর্ম আর করব না, যা পরে নাম বদলে হয় অলিকবাবু। এই নাটকে বিধবা বিবাহের সামাজিক পরিস্থিতি ফুটে উঠেছে। এই নাটকে বেশ কয়েকবার রবীন্দ্রনাথ স্বয়ং অভিনয় করে এর জনপ্রিয়তা বৃদ্ধি করেছিলেন। প্রথা ও শ্রেণী বিভেদের বিরুদ্ধে প্রেমের উপাখ্যান বারবার উঠে এসেছে জ্যোতিরিন্দ্রনাথের নাটকে। তার রচনা করা নাটক আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মঞ্চে নিয়মিতভাবে অভিনীত হয়। জ্যোতিরিন্দ্রনাথের লেখা ঐতিহাসিক নাটকগুলো হলো পুরু বিক্রম 1874 সাল, সরোজিনী 1875 সাল, অষ্টমতী 1879, স্বপ্নময়ী 1882। হাস্যরসাত্মক নাটকগুলো হলো যেমন কিঞ্চিত জলযোগ 1873 সাল, এমন কর্ম আর করব না 1877, হঠাৎ নবাব 1884, অলিকবাবু 1900। এছাড়াও তিনি অনেক অনুবাদ করেছিলেন। অনুবাদ সাহিত্যগুলি হল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশী, ভবভূতির মালতী মাধব ও উত্তরচরিত, শূদ্রকের মিচ্ছকটিকম, মার্কাস অরিলিয়াসের আত্মচিন্তা, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার, বাল গঙ্গাধর তিলকের শ্রীমদ্ ভগবদ গীতা রহস্য অথবা কর্মযোগ শাস্ত্র। জ্যোতিরিন্দ্রনাথের নাটকের প্রধান গুণ হল আত্মিক চেতনা ও সুগঠিত সংলাপ। তিনি নাটকে সর্বপ্রথম সুচিন্তিত ও সুগঠিত প্লট নির্মাণ করতে শুরু করেন, যা সেই যুগে খুবই বিরল ছিল। অবশ্য এর পেছনে ছিল তার পারিবারিক শিক্ষা ও ফরাসি ভাষা সাহিত্য চর্চার প্রভাব। আর একটা বিশেষ গুণ ছিল তার রচনার, তা হলো পরিমিতি বোধ। ভাবের উচ্ছ্বাসে কোথাও তিনি ভেসে যেতেন না। অদ্ভুত একটা সংযম ছিল তার লেখায়। যেসব সংস্কৃত বা প্রাকৃত ভাষার নাটকের অনুবাদ তিনি করেছেন, তাদের ক্ষেত্রে তিনি সর্বদাই বাংলার বা গৌড়ীয় সংস্করণ এড়িয়ে চলতেন। উত্তর পশ্চিম ভারতের অনুবাদের উপর বেশি নির্ভর করতেন। কি অদ্ভুত খেয়াল দেখুন! জ্যোতিরিন্দ্রনাথের মতো এহেন শক্তিশালী নাট্যকারও একদিন গিরিশ ঘোষকে নিজের আসন ছেড়ে দিলেন। এই প্রসঙ্গে অমৃতলাল বসুকে তিনি বলেছিলেন, নাট্য জগতে গিরিশচন্দ্র প্রবেশ করিয়াছেন, আমার নাটক রচনার আর প্রয়োজন নাই। শ্রোতা বন্ধুরা, আবারও বলছি, আমার এই আড্ডার আসরে রামতারণ সান্যাল ও বাংলার রঙ্গমঞ্চ নিয়ে আলোচনার সময় বিশদে বলেছিলাম কিভাবে বাংলায় নাটকের ও নাট্যমঞ্চের বিবর্তন হলো ও পেশাদার নাটকের দল গড়ে উঠল। যারা শোনেননি, একবার একটু সময় করে শুনে নেবেন, কেমন? যাই হোক, আবার জ্যোতিরিন্দ্রনাথের প্রসঙ্গে আসি। জ্যোতিরিন্দ্রনাথের স্বদেশ চেতনা ও নাট্য রচনা একে অন্যের সঙ্গে যুক্ত ছিল। আগেই আমরা দেখলাম যে নাটক রচনার পেছনে তার স্বদেশী ভাবনার কি প্রভাব পড়েছিল। এখন আমরা একটু জেনে নেব তার স্বদেশপ্রীতির মন্ত্রগুপ্তির কথা। ভীষণ অজানা একটি বিষয়, আপনারা মন দিয়ে শুনুন, বুঝবেন কি গভীরভাবে তিনি দেশকে ভালোবাসতেন। স্বদেশের মুক্তির সাধনে ছিল তার তীব্র আগ্রহ। মন্ত্রগুপ্তির মাধ্যমে অধ্যাত্ম রহস্যের বেদ সাক্ষী করে স্বদেশ চিন্তায় একদল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য 1877 সালে তিনি প্রবর্তন করেন সঞ্জীবনী সভা।
এই সভার কার্যক্রমের মধ্যে আমরা খুঁজে পাই পরবর্তীকালের বিপ্লবী সমিতিগুলির গুপ্ত কাজকর্মের আগাম ছায়া। এই সভার নিয়ম ছিল যে এই সভার সদস্য ছাড়া আর কারো কাছে সভায় আলোচিত বিষয় বলা যাবে না। সভার অধিবেশনের সময় টেবিলের দুই পাশে দুটি করটি রাখা থাকতো। তাদের নেত্রকোটরে বসানো হতো দুটি মোমবাতি। এর পেছনের উপমাটি ছিল এই যে মাথার খুলি হলো তৎকালীন হৃত সর্বস্ব ভারতবর্ষের প্রতীক। জ্বলন্ত মোমবাতি ছিল মৃত ভারতের শরীরের প্রাণের সঞ্চারণ ও জ্ঞান চক্ষুর উন্মিলন। সংগচ্ছদ্বং সংবদধ্বং, এই বৈদিক মন্ত্রটি উচ্চারণ করে সভার কাজ শুরু হতো। রক্ত রঙের রেশমি কাপড় দিয়ে বেদ গ্রন্থগুলি সভাস্থলে রাখা হতো। নতুন সদস্যের দীক্ষার সময় সভার অধ্যক্ষ রক্তরাঙা পট্টবস্ত্র পরতেন। জ্যোতিরিন্দ্রনাথ বলেছেন, এই দীক্ষা অনুষ্ঠানে একটা ভীষণ গাম্ভীর্য ছিল। দীক্ষাকালে নব দীক্ষার্থীর সর্বাঙ্গ একটা অজ্ঞাত ভাবাবেশে শিহরিয়া উঠত। শ্রী অরবিন্দের মায়ের বাবা ঋষি রাজনারায়ণ বসু ছিলেন এই সভার সভাপতি। কিশোর বালক রবীন্দ্রনাথ, তখন তার বয়স এই 10, রবীন্দ্রনাথের বয়স, সেই বয়সের স্মৃতিচারণা করে পরে তিনি বলেছিলেন যে সেখানে আমরা ভারত উদ্ধারের দীক্ষা পেলাম। পরিণত বয়সে তিনি বলছেন যে তার মহর্ষি পিতার কাছ থেকে তিনি পেয়েছিলেন সময়নিষ্ঠা, সাহিত্য ও সঙ্গীত অনুরাগ, অতিথি পরায়ণতা, দানশীলতা, অর্থের প্রতি অনাসক্তি, গীতা এবং উপনিষদের শ্লোকাভ্যাস। জ্যোতিরিন্দ্রনাথের আরও একটি গুণ ছিল তার সঙ্গীত রচনা ও সঙ্গীত প্রতিভা। এ বিষয়ে আজ বলবো না, অন্য একটা কোনো দিন আমরা আলোচনা করব, আমার সেই ইচ্ছে রইল। জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী ছিলেন ঠাকুরবাড়ির কর্মচারী শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের তৃতীয় মেয়ে মাতঙ্গিনী। বিয়ের পর ঠাকুরবাড়িতে তার নতুন নামকরণ হয় কাদম্বরী। 1868 সালের 5ই জুলাই তাদের বিয়ে হয়েছিল। তখন কাদম্বরীর বয়স মাত্র 9 আর জ্যোতিরিন্দ্রনাথের বয়স 19। মেজদাতা সত্যেন্দ্রনাথ ও তার স্ত্রী জ্ঞানদানন্দিনীর তখন অনেক আশা জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে। কর্মচারীর মেয়ে কাদম্বরীকে কোনোদিনই সুনজরে দেখেননি তারা। নিজেদের অসন্তোষও যথেষ্ট প্রকাশ করেছিলেন। অথচ এই কাদম্বরীকে কেন্দ্র করেই জোড়াসাঁকোর তেতলার ছাদে জন্ম নিল নন্দনকানন। এই সময় জ্যোতিরিন্দ্রনাথের প্রেরণায় কাদম্বরী ঘোড়ায় চড়ে তার সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। কাদম্বরীকে পেয়ে জ্যোতিরিন্দ্রনাথের মন আরো পল্লবিত হয়ে উঠেছিল। সেই সময় ঘরোয়া পরিবেশে শুরু হলো সাহিত্য চর্চা। জ্যোতিরিন্দ্রনাথ তার স্ত্রীর শিক্ষার সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন। প্রায় তিনি স্ত্রী ও ভাই রবীন্দ্রনাথকে নিয়ে চলে যেতেন চন্দননগরের গঙ্গা তীরে মোরান সাহেবের বাগান বাড়িতে। খোলা আকাশ, 3টি উদার শিল্পী মন, তরুণ বয়স, অপার মুগ্ধতা। জ্যোতিরিন্দ্রনাথের জীবন তখন কানায় কানায় পরিপূর্ণ। জীবন স্মৃতিতে স্মৃতিচারণা করেছিলেন রবীন্দ্রনাথ এই পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো মুহূর্তগুলির, ঠিক যেন একটা রূপকথা। কিন্তু জীবন বড় নিষ্ঠুর, তাই জ্যোতিরিন্দ্রনাথের জীবনটা রূপকথা হতে গিয়েও হলো না। কাদম্বরীর একাকিত্ব, জ্যোতিরিন্দ্রনাথের উদাসীনতা, ভাগ্য বিপর্যয়, সন্তানহীনতা, জীবনের ব্যস্ততা একে একে দুর্ভাগ্যের দূত হয়ে এলো উভয়ের জীবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের 4 মাস পর 19 এপ্রিল 1884 সালে কাদম্বরী দেবী আফিম খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন। সঠিক কোনো কারণ জানা যায়নি আজও। আফিম খাওয়ার 2 দিন পর 21 এপ্রিল মাত্র 24 বছর বয়সে
তিনি মারা যান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারও এই আত্মহত্যার বিষয়ে অদ্ভুত রকম নীরব ছিল। এমনকি তার মৃতদেহ মর্গেও পাঠানো হয়নি। তার মৃত্যু সংবাদও তখন কোনো পত্রিকাতে ছাপা হয়নি। ব্যবসায় ভরাডুবি আর স্ত্রীর আত্মহত্যা জ্যোতিরিন্দ্রনাথকে ভেঙে তছনছ করে দিয়েছিল। কাদম্বরী যখন মারা যান, জ্যোতিরিন্দ্রনাথের বয়স তখন 35। সারা জীবন তিনি একাই কাটিয়ে দিলেন। এই বিষয়ে আত্মীয় স্বজনদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন, তাকে ভালোবাসি। এই উত্তরের মধ্যে কি লুকিয়ে ছিল শুধুই অনুশোচনা, নাকি ছিল অব্যক্ত ও নীরব ভালোবাসার স্বীকৃতি? একরকম স্বেচ্ছা নির্বাসনই নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কাজ পাগল জ্যোতিরিন্দ্রনাথের জীবনের শেষ সময়টা কাটে রাঁচিতে, মোরাদাবাদের পাহাড়ে, শান্তিধামে। বিলাসী এই মানুষটির ঘরে ছিল একটি মাত্র ছবি, নিজের হাতে আঁকা কাদম্বরী দেবীর পেন্সিল স্কেচ। এই নির্বান্ধব নির্বাসনের জীবনে প্রিয় মানুষের একটা ছবির উপস্থিতি কিন্তু বলে দেয় অনেক না বলা কথা। জ্যোতিরিন্দ্রনাথের যন্ত্রণার ইতিহাস কিছু কম নয়। প্রিয় রবীন্দ্রনাথের চোখে তিনি ছিলেন আদর্শস্থানীয়, অথচ কাদম্বরীর মৃত্যু রবীন্দ্রনাথের মনে এই আদর্শের উচ্চতা থেকে তাকে যে নামিয়ে দিয়েছিল, এ কথা বুঝতেন তিনি। এই বেদনা বুকে নিয়েই তার স্বেচ্ছা নির্বাসন। কবি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরীর মৃত্যুর পর সাধের আসন কাব্যে জ্যোতিরিন্দ্রনাথকে রীতিমতো আক্রমণ করেছিলেন তার কবিতার মাধ্যমে। রবীন্দ্রনাথও কি দায়ী করেননি তাকে? করেছিলেন। হয়তো জীবনের এই পরিহাস তার জন্য বরাদ্দ ছিল। জীবন তাকে যা যা দিয়েছিল একদিন উজাড় করে সময়ের সাথে সাথে সেই সবই কেড়েও নিয়ে গেছে একে একে। সত্যেন্দ্রনাথ জ্ঞানদানন্দিনীর পরিবারের অংশ হয়ে নিজের হঠাৎ থেমে যাওয়া জীবনের গতি ছিল জ্যোতিরিন্দ্রনাথের জীবনের ট্র্যাজেডি, আর ছিল নিজের প্রকাশহীন শিল্পচর্চার গল্প। ডায়েরি লেখার অভ্যাস ছিল জ্যোতিরিন্দ্রনাথের। 1908 সালের মে মাস। 59 বছরের মানুষটি ব্যক্তিগত ডায়েরির পাতায় আনমনে লিখেছিলেন, আজ আমার জন্মদিন। 59 বছরে পদার্পণ করলুম। মেজ বৌঠানের কাছে ধুতি, চাদর, রুমাল ও পাঞ্জাবি পেলাম। মেজ দাদা একটি বই দিয়েছেন। বইকালে কোলদের নাচ হলো। পানিবাবু, নরেন ডাক্তার এসেছিলেন। জন্মদিনে শুধু এইটুকুই পাওয়া ভাগ্যে ছিল মানুষটির। এইটুকুই মাত্র স্বীকৃতি প্রাপ্য ছিল না তার। ওই ডায়েরির লেখা থেকেই আমরা জানতে পারি যে তার নিজের লেখা কিঞ্চিত জলযোগ নাটকটিও নাকি অভিনয় করা হয়েছিল সেদিন। 1908 সালে লেখা জ্যোতিরিন্দ্রনাথের ডায়েরি বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা জ্যোতিরিন্দ্রনাথের জীবনী থেকে তার জীবনের বিভিন্ন ঘটনা জানা যায়, কিন্তু তার ব্যথার কাহিনী কেউ লেখেনি। সত্যেন্দ্রনাথের নাতি সুবীরেন্দ্রনাথের প্রতি জীবনের শেষ বেলাকার সবটুকু স্নেহ উজাড় করে দিয়েছিলেন নিঃসন্তান জ্যোতিরিন্দ্রনাথ। ফেলে আসা জীবনের অপূর্ণ ভালোবাসায় ভরিয়ে দিয়ে স্বস্তি পেতে চেয়েছিলেন তিনি। ঠাকুরবাড়ির এই বিপুল প্রতিভাবান মানুষটির পূর্ণ মূল্যায়ন হয়নি। উজ্জ্বল প্রতিভার এই দীপশিখাটির নিভে যাওয়ার গল্পটি সত্যি বড় বেদনার। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন যেন এক অভিশপ্ত গন্ধর্ব। 1925 সালের 4 মার্চ 76 বছর বয়সে রাঁচিতেই তার জীবনাবসান হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ইচ্ছে রইল কোনো একদিন বিশদে ঠাকুরবাড়ির পদবী পরিবর্তনের ইতিহাস নিয়ে আলোচনা করার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই উপস্থাপনা। আর লিখে জানান যে আর কি বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান।
আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তা করতে। চেনা পরিচিত সবাইকে প্লিজ বলুন আমার চ্যানেলের কথা, সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল গল্পরা। সবাই থাকুন, আড্ডা জমে উঠুক এভাবেই প্রত্যেক শুক্রবার। ভালো থাকবেন, সকলের খুব আনন্দে খুব খুশিতে থাকবেন। আজ আসি, নমস্কার।